স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। সকালে উপজেলার সাহেববাজার এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার নুরুল ইসলাম শিকদারকে আহ্বায়ক এবং এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। আজ দুপুরে কালিয়াকৈর বাইপাস এলাকায় কমিটির সমর্থক ও পদ বঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেই বলা যাবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তৃতা দেন। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দেশে অস্থিতিশীলতা কমে আসবে, স্থিতিশীল হবে দেশ, বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ কারণে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দল বিরোধিতা করার বিষয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, এটাকে গুরুত্ব না দিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন চায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে 2.5 ঘণ্টার বেশি সময় ধরে আটকা আছে। এতে দুর্ভোগে পড়েছেন 8 শতাধিক যাত্রী। দুপুর 1টার দিকে ঢাকা কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে যায়। কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রাব্বানী জানান, বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এই ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। রুমি, দুপুর থেকে ট্রেনটি আটকা পড়ে আছে, তীব্র গরমে সেখানকার যাত্রীরা কি বলছেন আর ভোগান্তি নিয়ে আমাদের জানাবেন। স্বর্ণা, দুপুর 1টার দিকে ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে বলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি। তবে সেই থেকে ট্রেনটি সেখানে আটকা রয়েছে। আর তীব্র গরমে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছেন, দীর্ঘ সময় সেখানে আটকা পড়েছেন। সেখানে ওই স্টেশনের আশেপাশে ভালো খাবার দোকান না থাকাতেও খাবার নিয়েও তারা দুর্ভোগে আছেন, এমনটির কথা যাত্রীরা আমাদের জানিয়েছেন। ওই ট্রেনটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানিয়েছেন, ট্রেনটি বিকল হয়ে সেখানে আটকা রয়েছে এবং তার যে অভিযোগ, ট্রেনটিতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এমনটি অভিযোগের কথা বলা হচ্ছে। কিন্তু আইকনিক স্টেশন থেকে আমাদের যে তথ্যটি দিয়েছে, সেখানে 23টি বগি রয়েছে, 8 শতাধিক পর্যটক ট্রেনটিতে অবস্থান করছেন। তো ট্রেনটিতে কক্সবাজারে কোনো রিলিফ ট্রেন লোকোসেট না থাকায় মূলত এই দুর্ভোগ বলে যাত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি। তবে একটি রিলিফ ট্রেন নতুন একটি ইঞ্জিন নিয়ে চট্টগ্রাম থেকে দীর্ঘ 2.5 ঘন্টার বেশি পরে ইতিমধ্যেই ইসলামাবাদে শঙ্কর বড়ুয়া রুমি আমাদের জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি নিয়ে। কচুরিপানার জন্য 3 মাস ধরে নাটোরের আত্রাই নদীতে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে বেকার হয়ে পড়েছেন জেলে মাঝি সহ এলাকার ব্যবসায়ীরা। বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও মিলছে না কোনো সহায়তা। দ্রুতই কচুরিপানা নিঃসরণ করে নদীর গতিপথ চালুর আশ্বাস দিচ্ছেন কর্মকর্তারা। কচুরিপানায় ছেয়ে আছে চারদিক, সেই স্তূপে চলছে ফুটবল খেলা। দেখে বোঝার উপায় নেই এটি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আত্রাই নদীর চিত্র। নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় খরস্রোতা নদীর উপর নবনির্মিত ব্রিজের গার্ডার ও শাটারিং এর সাথে উজান থেকে ভেসে আসা কচুরিপানা আটকে 3 মাস ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে এই অঞ্চলের জেলে ও মাঝিরা। ব্যবসায়ীরাও নৌপথে মালামাল পরিবহন করতে পারছেন না। বর্ষা মৌসুমে পিকনিকের নৌকা চলন বিলে ভ্রমণ করে, সেটাও বন্ধ হয়ে গেছে। এদিকে মরা পশু কচুরিপানায় আটকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জনগণের উপকারের জন্য কচুতে নদীর স্তূপ হয়েছে, সেই কোচ সাফ করতেছি। 4 মাস হলে ব্যাপী কামাই বন্ধ হয়ে আছে। বিভিন্ন প্রকার জীবজন্তু এখানে
এসে আটকে গেছে, যার কারণে প্রচুর দুর্গন্ধ, আমরা থাকতে পারতেছি না। এবং আমাদের এই ঐতিহাসিক ব্রিজের অপূরণীয় ক্ষতি হচ্ছে। নিজের অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিদিন চলছে নৌপথে আটকে যাওয়া কচুরিপানা অপসারণের কাজ। কচুরিপানা অপসারণে সরকারি কোনো সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বেচ্ছাসেবক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে যে এটা আমরা দেখব, খালি আশ্বাস দেয় যে আমরা অমুক দিন আসবো তমুক দিন আসবো। দ্রুত কচুরিপানা অপসারণ করে নৌ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই হয়তো আমরা এটা অপসারণ করে দিলে এই কচুরিপানাটা চলে যাবে। এখন এখানে কাজ চলছে, সাময়িকভাবে অল্প অল্প করে আমরা এটা ছাড়ানোর চেষ্টা করতেছি। যদি ব্রিজের নিচে এই ধরনের কোনো বাধা থাকে আমরা খুব দ্রুত সেটা আইডেন্টিফাই করে অবশ্যই ব্যবস্থা নিব। দ্রুত কচুরিপানা অপসারণ করে নদীর স্বাভাবিক গতি চালু করা হোক, এমনটাই চাইছেন সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুরের গারো পাহাড়ে আনারস চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অনুকূল পরিবেশে আনারস চাষ করে ভালো ফলনও পাচ্ছেন তারা। রসালো ও সুমিষ্ট জলডুগি জাতের আনারস স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শেরপুরের ঝিনাইগাতের গজনী সীমান্ত এলাকার কৃষক জংশন ব্রং গেল মৌসুমে আরেক উদ্যোক্তার সাথে আনারস চাষে লাভের মুখ দেখেন তিনি। এবার নিজ উদ্যোগে 1 একর জমিতে চাষ করেছেন আনারস। প্রায় 2 লাখ টাকা খরচ করে চট্টগ্রাম থেকে আনা 20,000 চারা রোপণ করেন জংশন। 1.5 বছরের পরিচর্যার পর পাচ্ছেন ভালো ফলন, দ্বিগুণ লাভের আশা তার। ছোট আমরা বেশি 20 টাকা বা 25 টাকা 50 টাকাও বেশি, 2 লাখের মতো খরচ তো আমার বোধহয় 50 বা 1 লাখ টাকা লাভবান হবে। সুমিষ্ট হওয়ায় সরাসরি বাগান থেকে আনারস কিনছেন অনেক ক্রেতা। মিষ্টি প্রচুর, রসে ভরপুর। মধুপুরের চাইতেও এই আনারস মিষ্টি। এদিকে পার্শ্ববর্তী বাঁকাকুড়া সীমান্তে দ্বিতীয়বারের মতো আনারস চাষ করেছেন আশরাফুল আলম। 8 একর জমিতে প্রায় 2 লাখ চারা রোপণে তার খরচ হয়েছে 16 লাখ টাকা। ধানসহ অন্যান্য ফসল বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করা কঠিন হওয়ায় গেল মৌসুমে প্রথম আনারস চাষ শুরু করেন তিনি। তখন লাভবান হওয়ায় এবার দ্বিগুণ মুনাফার প্রত্যাশা তার। অল্প কিছু চারা এক সাইডে হাতি আসার কারণে নষ্ট হয়ে গেছে, এখন 1,60,000 চারা আছে। তো আশা করি যে 15 থেকে 16 লক্ষ টাকা আমার খরচ যাওয়ার পরেও 20 থেকে 25 লক্ষ টাকা আমি বিক্রি করতে আশাবাদী। নতুন উদ্যোক্তাদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। সকল প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা ঝিনাইগাতি উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক দিয়ে যাবে, এবং আমাদের মাঠ লেভেলের যে সহকারী কৃষি কর্মকর্তাগণ আছে তারা সবসময় আমাদের আনারস চাষীদের পাশে থাকবে। ঝিনাইগাতিতে বন বিভাগের অনাবাদি জমি ব্যবহারের উদ্যোগ নিলে আনারস চাষে অনেকেই সফল হবে বলছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। কর্মসূচিতে লাঠিচার্জ করে বিএনপি নেতার অঙ্গহানির অভিযোগে করা মামলায় খুলনার সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাসান আল মামুন। মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামুন আদালতে এসেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে। সাবেক ওসিকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করেন তারা। জয়পুরহাটের কালাই উপজেলার ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, গত বছরের 25শে অক্টোবর কালাই উপজেলার বাখরা গ্রামের কসিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধভাবে ডাকাতি দল হানা দেয়। এ সময় তারা পরিবারের সদস্যদের হাত পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, 4টি বিদেশি গরু সহ প্রায় 11,36,000 টাকার মালামাল লুট করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় আক্কেলপুর থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। রূপগঞ্জে আলোচিত ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সকালে রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গত 10ই জুন বিকালে নিষিদ্ধ ঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করে। তাকে ছাড়িয়ে নিয়ে হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুরের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু। এ সময় বাবুর
বালুর ছোড়া গুলিতে নিহত হন ব্যবসায়ী মামুন। এ ঘটনায় 6 দিনেও প্রধান আসামি সহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে মামুনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁপাইনবাবগঞ্জের গোবরতাতলা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার মহিপুর মোড়ে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে এবং উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নানা রকম মিথ্যা বানোয়াট প্রচারণা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনিয়নবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। একসময় শুধু সবজি চাষ করতেন, এখন নিজেরাই উৎপাদন করছেন সবজির বীজ। এতে আয়ও বেড়েছে কয়েক গুণ। ঠাকুরগাঁওয়ের কৃষকদের এই উদ্যোগ বদলে যাচ্ছে স্থানীয় অর্থনীতির চিত্র। ঠাকুরগাঁওয়ের মাঠে এখন শুধু সবজি নয়, উৎপাদন হচ্ছে মানসম্মত বীজও। লাউ, কুমড়া, করলা, বেগুন সহ বিভিন্ন সবজির বীজ উৎপাদনে সফল হয়েছেন এখানকার কৃষকরা। বীজ উৎপাদনে কম খরচে লাভ হচ্ছে অনেক বেশি। মিষ্টি কুমড়া কইছি, করলা কইছি, লাউ কইছি, শশা কইছি, ধুন্দল গাড়িছি। আমরা যেমন সবজি উৎপাদন করি, সবজিতে অনেক লাভবান হয়, অনেক সময় হয় না, কিন্তু বীজে লাভবান হয়। আমি করলার বীজ উৎপাদন করি, লাউয়ের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, ধুন্দলের বীজ, এগুলো উৎপাদন করে লাভবান হই। প্রশিক্ষণের মাধ্যমে এটা পেয়ে থাকে। আমরা এখন স্বাবলম্বী একজন কৃষক। স্থানীয়ভাবে উৎপাদিত বীজ এখানকার চাহিদার শীর্ষে। বাইরের ক্রেতারাও আসছেন এখানকার বীজ কিনতে। সফলতা আশায় বীজ উৎপাদনে আরও অনেকে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বীজ উৎপাদনে আয় বেড়েছে প্রায় 7 গুণ। কৃষকরা সবজির তুলনায় প্রায় 6 থেকে 7 গুণ বেশি দামে এই বীজটা তারা বিক্রি করতে পারে। এটা এই অঞ্চলের নতুন একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচনা করবে। বীজ উৎপাদনের এই সফলতা একদিকে যেমন কৃষকের অর্থনৈতিক সচ্ছলতা এনেছে, অন্যদিকে দেশের বীজ খাতেও যোগ হয়েছে নতুন সম্ভাবনা। ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র তাপপ্রবাহে পড়ছে উত্তর জনপদ। অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। সূর্য ওঠার সাথে সাথেই উত্তপ্ত হয়ে ওঠে পথঘাট। রোদের অসহনীয় তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। দিনের বেলায় বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। শীতল পরশের আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন ক্লান্ত পথিক। 2 দিন পর বৃষ্টি নামতে পারে, তবে ভ্যাপসা গরম থাকবে আরও কয়েকদিন, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে তরল জাতীয় খাবার গ্রহণ ও ছায়ায় থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চূড়ান্ত গরম পেটের দায়ে বাড়াইছি, কিন্তু গরমের জন্য প্যাসেঞ্জার হচ্ছে। গরমের চোটে কাজ কাম করা যাচ্ছে না, আবাদ ফসল হচ্ছে না। এই আবাদ ফসল না হলে আমরা খামো কি? সাধারণ মানুষের জন্য পরামর্শ হলো বারবার বেশি করে পানি অথবা অন্যান্য যেগুলো লিকুইড খাবার আছে, বিশেষ করে লেবুর শরবত, মৌসুমী ফলের রস খাওয়া আর কি। হ্যাঁ, মানে আমাকে এমনভাবে এই ফলগুলো বা পানি খেতে হবে যাতে আমার শরীরে পানি শূন্যতা না হয়। আজ আষাঢ়ের প্রথম দিন, বর্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রথম দিনেই দিনাজপুরে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। বেলা 11:15টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে দমকা হাওয়ায় সপ্তাহ জুড়ে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে যায়। এছাড়া 22শে জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু এখন কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ থেকেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।